গল্প তোর নামে, লেখায় বেলিসা বেলি। উফ অফ! রায়ান স্যারকে দেখ একবার, পুরোই যেন আগুনের গোলা। কথাটি কানে আসতেই তড়িৎ পিছন ফিরে তাকালো নীরা। ঠিক তাদের পিছনের সিটে দুটো মেয়ের একজন বাসের জানালার বাইরের দিকে উকিঝুঁকি দিচ্ছে। মেয়েটির নজর অনুসরণ করে বাইরে তাকাতেই দেখতে পেল তথাকথিত রায়ান স্যারকে। শুভ্র ইন করা শার্টের উপর কালো ডেনিম পরিহিত একজন সুদর্শন পুরুষ। মুখের অর্ধেক অংশ চাপ দড়িতে আস্তরিত। চোখ দুটো জুড়ে ঢেকে রয়েছে একটি রোদ চশমা। পুরুষালী উষ্ঠ জোড়ায় ভেসে আছে সূক্ষ্ম হাসির রেখা। বেশভূষায় ফুটে উঠেছে চমৎকার একটি চরিত্র। তাই দেখে যে কোনো মেয়ের মুখ দিয়ে উক্ত কথাটি বের হওয়া কি স্বাভাবিক নয়? কিন্তু নীরার একদমই স্বাভাবিক লাগছে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। তিরুতির করে বেড়ে চলেছে অযাচিত রাগ। তার প্রথম কারণ হচ্ছে এই ভার্সিটি ট্রিপ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আজ তার অ্যানিভার্সারি। সব রাগ গিয়ে পড়ছে ওই প্রিন্সিপালের গুণধর ছেলে রায়ান স্যারের উপর। তার থেকে বেশি রাগ হচ্ছে তার স্বামীর উপর। জাত লোক একটা। কোথায় সে প্ল্যান করেছিল আগামীকাল তাদের বর্ষপূর্তি বিবাহ বার্ষিকী। নিজ হাতে রান্না করবে, সারাদিন স্বামী স্ত্রী ঘুরবে। তা না করে সে এখন যাচ্ছে ভার্সিটি ট্রিপে। জোর করে ট্রিপে তার প্রাণপ্রিয় স্বামী তাকে ট্রিপে পাঠাচ্ছে। তার থেকে বড় কথা, নীরার এইটা ভেবেই কষ্ট হচ্ছে তার স্বামী তাদের বিবাহ বার্ষিকীর কথা মনেই নেই। মনে থাকলে কি আর তাকে ট্রিপে আসার কথা বলতে। তাই সেও রাগ করে ট্রিপে চলে এসেছে। রাগ দুঃখে বাইরে থেকে চোখ ফিরিয়ে ফেলে। পাশেই তার বান্ধবী মিতু বসে মুখ টিপে লুকিয়ে হাসছে। তা দেখে নীরার মাথায় যেন আগুন জ্বলে উঠল। ধুম করেই মিতুর পিঠে কি বসিয়ে দিল। হঠাৎ আক্রমণে মিতু আউচ করে শব্দ করে উঠে শব্দ করেই হেসে ফেলল। তাতে নীরার বিরক্ত আরো বাড়ল। চোখ মুখ খিচে বিরক্তি সহকারে বলল, বল, দের মতো হাসছিস কেন এভাবে? বলেই নীরা সিটে পিঠ হেলিয়ে দিল। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সকালের মিঠা রোদ জানালা ভেদ করে তার মুখে পড়ছে। তা দেখে মিতুর হাসি কমল কিনা জানা গেল না। মুখে হাসি রেখেই ফিসফিস করে বলা শুরু করল, দোস্ত মেয়েগুলো কি বলছে রায়ান স্যারকে নাকি খুবই হট লাগছে। উফ অফ! ভার্সিটির প্রতিটা মেয়েই তার উপর ফিদা। কি দিয়ে তৈরি এই লোক আল্লাই জানে। বলেই আবারও মুচকি মুচকি হাসতে শুরু করল মিতু। বিরক্তিতে হৃদয়ের মাঝে ভাঁজ ফেলে তাকালো নীরা। তারপর আবার আফসোসের স্বরে ঠোঁট দুটো উঁচু চো চো শব্দ তুলে বলল, ফিদা হয়েই বাকি বলতো তাদের গুণের গোলা স্যার যে বিবাহিত সেটা কি ওরা জানে না? ছি! অন্যের জামাইয়ের উপর ক্রাশ খায় কিভাবে? মুখ কুঁচকে একবার পিছন ফিরে মেয়েগুলোকে দেখল। এখনো বাইরে তাকিয়ে স্যারকে নিয়ে হাহুতাশ করে গবেষণা করে যাচ্ছে। বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলে আবার সামনের দিকে তাকালো। স্বাভাবিক হয়ে মিতুকে জিজ্ঞেস করল, ট্রিপে কোথায় নিয়ে যাচ্ছে? আমি তো জানিও না, কিছু জানানো হয়েছে কোথায় নিয়ে যাচ্ছে? সিটে পিঠ হেলিয়ে মিতু বলল, সেটা তো আমিও জানি না, শুধু আমি না, কেউই এখনো জানে না। শুধু এটুকু জানি গাড়ি ছাড়ার আগ মুহূর্তে প্রিন্সিপাল স্যার জানিয়ে দিবেন। এটা নাকি সারপ্রাইজ সবার জন্য। নীরার কাছে কেন জানি আগুনে ঘি ঢালার মতো শোনালো কথাটি। কোন জায়গায় ট্রিপে যাচ্ছে সেটাই জানে না। না জেনেই একজন লাফিয়ে লাফিয়ে ট্রিপে চলে যাচ্ছে। ইচ্ছে করছে বাস থেকে নেমেই সোজা বাসায় চলে যেতে। কিন্তু সেটা পারল না। তার ভাবনার মাঝেই একজন স্যার ম্যাডাম বাসে চড়ে বসল।
সবার আগেই নজরে আসলো কুখ্যাত মেয়েদের ক্রাশ রায়ান স্যার। ইস, ভাবটা এমন যেন ছাত্রছাত্রীদের সাথে বনভোজনে যাচ্ছে না, বউকে নিয়ে হানিমুনে যাচ্ছে। রাগে চোখ সরিয়ে নিল নীরা। গায়ের চাদরটা ভালোমতো পেঁচিয়ে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে। মাঝেই একটি গম্ভীর কণ্ঠস্বরে কিছু কথা ভেসে এলো, যার ফলে মুহূর্তেই শিক্ষার্থীদের মধ্যে থেকে হৈহুল্লোড় ভাব ফুটে উঠল। প্রিয় শিক্ষার্থীরা, শীতকালীন বনভোজনে আপনাদের সবাইকে স্বাগতম। ভার্সিটি কর্তৃপক্ষ থেকে বনভোজনের অবস্থান আপনাদের থেকে গোপন রাখা হয়েছে, আপনাদের উপহার স্বরূপ প্রদান করার জন্য। আজকের আমাদের যাত্রা হবে দেশের সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। আশা করি আপনারা সবাই আনন্দ সহকারে যাত্রা উপভোগ করবেন। ধন্যবাদ। 5টি বসে ব্যবস্থা করা হয়েছে বনভোজনের জন্য। প্রথম বাসটি তো প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। দ্বিতীয় বাসটি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য হলেও প্রথম বর্ষের শিক্ষার্থী বেশি হওয়ায় অর্ধেক তাতেই ভরে গিয়েছে। হাতে গোনা 10-12 জন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার মধ্যে নীরা আর মিতুও রয়েছে। সবার মধ্যে হৈহুল্লোড় ভাব থাকলেও তাতেও একটুও সামিল হতে পারছে না নীরা। বনভোজনের অবস্থান শোনা মাত্র তার কপালে বিরক্তির রেখা যেন এক ধাপ বেড়ে গেল। কক্সবাজার? ডিসেম্বরের এই কনকনে শীতের মধ্যে কক্সবাজার কোন পাগলে যায়? দেশে কি আর কোথাও জায়গা ছিল না যে কক্সবাজার যেতে হবে? এমনটা নয় যে নীরার কক্সবাজার পছন্দ না। তার খুব পছন্দ সমুদ্র। সমুদ্র দিগন্তে সূর্যাস্ত দেখার প্রবল ইচ্ছে রয়েছে। তাই বলে শীতকালে সমুদ্রের কনকনে ঠান্ডা হওয়ায় জমিয়ে মেরে ফেলার নকশা খুঁজছে নাকি ওই প্রিন্সিপালের ছেলে? এটা উপহার নাকি অভিশাপ? চোখ মেলে সামনে তাকাতেই চোখাচোখি হয়ে গেল তথাকথিত রায়ান স্যারের সাথে। শার্টের অগ্রভাগে ঝুলছে রোদচশমাটি। নাম খাতায় শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে দেখতেই এদিক ফিরে তাকিয়েছিল। তাতেই চোখাচোখি হয়ে গেল নীরার সাথেই। নজর সরিয়ে বাইরে তাকালো নীরা। ক্ষণিকেই চলতে শুরু করল বাসটি। রাস্তার পাশে একে একে চায়ের দোকানগুলো পিছন ফেলে এগিয়ে যাচ্ছে বাসটি। দমকা ঠান্ডা হাওয়ায় এসে লাগছে মুখ জুড়ে। কপালের পাশের ছোট চুলগুলো উড়ে যাচ্ছে মিষ্টি হাওয়ায়। সাথে সকালের মিষ্টি এক টুকরো রোদের ছোঁয়া পড়ছে মুখে। ভালো লাগায় ছোট্ট হাসির রেখা ফুটে উঠল চিকন ঠোঁট জোড়ায়। কোমল আখি যুগল নিভে আসল। চোখ মুখ ভেদ করে উড়ে চলেছে ছোট চুলগুলো। কানে বাতাসের শোষো শব্দের পাশে আকস্মাৎ ভেসে আসলো একটি পুরুষালী শব্দ। শব্দের ভাব বুঝতে পেরেই হৃদয়ের মাঝে ভাঁজ পড়ে গেল। মিসেস নীরা চৌধুরী, জানালাটি বন্ধ করুন। ঠান্ডা হাওয়া আসছে। সম্মুখ সিটের অগ্রভাগে এসেই কথাটি বলল রায়ান। মুখে ছেয়ে আছে পরিপূর্ণ গাম্ভীর্যের চাপ। পাশ ফিরে সম্মুখে তাকাতেই পূর্ণদৃষ্টি ফেলল নীরা। এক পলক তাকালো রায়নের মুখভাগে। নিষ্পলক তাকিয়ে আছে তার দিকেই। চোখ সরিয়ে মুখে স্বাভাবিক ভাব ফুটিয়ে বলল, আমার ঠান্ডা লাগছে না। কথা যেন শেষ করল না। বিড়বিড় করে বলল, ঠান্ডার গুহায় নিয়ে যাচ্ছে, এই ঠান্ডায় আর কি যায় আসে? কথা রায়ানের কান পর্যন্ত পৌঁছাতে পেরেছে কিনা বোঝা গেল না। মুখ অতীব স্বাভাবিক রেখে একপাশে ঠোঁট বেঁকিয়ে ঠাট্টার স্বরে বলে উঠল, আপনি নিশ্চয়ই আপনার হাজবেন্ডের সাথে একাকী হানিমুনে যাচ্ছেন না। এখানে আরও শিক্ষার্থী রয়েছে। আপনার ঠান্ডা না লাগলেও তাদের ঠান্ডা লাগতে পারে। অসুস্থ হয়ে পড়লে তার জবাবদিহি তো আর আপনি করবেন না মিসেস। তাই নয় কি? ঠাট্টার স্বর শুনে সত্যি গোতর জ্বলে উঠল নীরার। কটকটে চোখে একবার তাকালো তার দিকে।
রায়ানের মুখে স্বাভাবিক ভাব ফুটিয়ে তার দিকেই তাকিয়ে রয়েছে, যেন কোনো অনুচিত কথা সে বলেনি, বলতেই পারে না। কিছু বলতে যাবে তার আগেই হাত ধরে থামিয়ে দেয় মৃদু, ইশারায় চুপ থাকতে বলে তাকে। নিজ উদ্যোগেই বলতে শুরু করে, ভা। কিচ্ছু বলার আগেই নিজ মুখ চেপে ধরে মৃদু, আর চোখে একবার নীরার অভিমুখ দেখে নেয়। কটমট চোখেই তার দিকে তাকিয়ে আছে। তা দেখেই দাঁত বের করে মেকি হাসে মৃদু, মনোভাব যেমন, হে হে, আমি তো মজা করছিলাম। নজর সরিয়ে স্বাভাবিক হয়ে চোখ ফেরায় রায়ানের নিকট। তার মনোভাব বোঝা দুষ্কর, তবুও স্বভাবসুলভ হেসে বলে, স্যার আমি বন্ধ করে দিচ্ছি, কারো সমস্যা হবে না। বলেই মিতু নীরার পাশের জানালটি হাত বাড়িয়ে বন্ধ করে দিল। চুপচাপ নিজ সিটে বসে এক নজর দেখল নীরার দিকে। পিট পিট করে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি। তা দেখেই দাঁত বের করে হেসে ফেলল। রায়ান এক নজর দেখে সামনে তার বরাদ্দকৃত সিটে চলে গেল। নীরাদের খিচিয়ে মিতুর উদ্দেশ্যে বলল, স্যারের চামচা কোথাকার? মিতু মুখে হাসি হাসি ভাব নিয়ে বলল, কখনোই না, আমি তো দুলাভাইয়ের চামচা। উফ, কত ভালোবাসে লোকটা তোকে। গতকাল রাতে তো আমাকে কল করে বলল তোকে দেখে শুনে রাখতে। বলেই মুচকি মুচকি হাসতে শুরু করল মিতু। নীরা ভেঙচি কেটে মুখে চাদর টেনে চোখ বন্ধ করে ফেলল। ভালোবাসা না ছাই? বিবাহ বার্ষিকীর কথাই মনে নেই আসছে ভালোবাসা দেখাতে। ভালোবাসা থাকলে কি তাকে জোর করে ট্রিপে পাঠিয়ে দিত? কখনো ভালোবাসা নিয়ে ওই লোক তাকে জোর করে বিয়ে করে বউ বানিয়ে রেখেছে। বাবা মায়ের আদরের ভাগিনা হওয়ায় তারাও নাচতে নাচতে বিয়ে দিয়ে দিয়েছে। এতে কি তার মতো ছিল না? অবশ্যই মতো ছিল। তা না হলে তার মতো জিদ্দি মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার সাহস কারো হয়ে উঠত না। একপক্ষীয় ভালোবাসা ছিল নীরার, কখনো বলার সাহস হয়নি। কিন্তু যেদিন ফুফু ফুফা তাদের একমাত্র ছেলের জন্য তার হাত চেয়েছিল, খুশিতে দরজা বন্ধ করে 1 ঘন্টা নৃত্য করেছিল সে। ভাবতেই ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠে তার। বাসের মৃদু দুলাতে চোখে নিদ্রা চলে আসছে তার। রাতভর ঘুমায়নি সে। বিবাহ বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ একটি দিন মনে না রাখার দুঃখে মন খারাপ করে গড়াগড়ি করেছে রাতভর। ভোর 5টার দিকে চোখ লেগে গেলেও আবার সকাল 7টায় উঠতে হয়েছিল তাকে। সেই হিসাবে এখন ঘুমা আসাটা স্বাভাবিক। বাস চলছে নিজ গন্তব্যে। কিছু শিক্ষার্থী নিজেদের মধ্যে কথা বলছে। কে কি পড়বে, কি করবে, কোথায় কোথায় ঘুরবে। তাতে নীরার বিন্দু মাত্র আগ্রহ নেই। তার ভাবনা পুরো রাস্তা ঘুমিয়ে পার করলেই হলো। নীরা উঠো, পৌঁছে গিয়েছি আমরা। মিতুর ডাকে চোখ পিটপিট করে ঘুমন্ত চোখে তাকালো নীরা। স্বভাবসুলভ ঘুমকাতুরে মেয়েটি। দুচোখের পাতা একবার বন্ধ হলে মাথার উপর দিয়ে ঝড় তুফান বয়ে গেলেও ঘুম ভাঙবে না। 2 হাত টান করে আড়মোড়া ভাঙতেই অনুভব করল দুটি গভীর নেত্র পলকবিহীন তার দিকেই তাকিয়ে আছে। ভালোমতো চোখ খুলে তাকাতেই দেখতে পেল সামনের সিটের হাতল ধরে দাঁড়িয়ে আছে রায়ান। যেন শুধু তার চোখ খোলার অপেক্ষাতেই ছিল। নীরা চোখ খুলে তাকাতেই গাম্ভীর্য বজায় রেখে ফিরে বাস থেকে নেমে গেল। আল্লাহ, এতটা ঘুম কাতুরে কেউ হতে পারে তা তোকে না দেখলে জানতেই পারতাম না। পুরো রাস্তা ঘুমিয়েই পার করলি। মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতেই উঠে দাঁড়ালো। মিতু উপরে বাসের কার্নির থেকে 2 জনের ব্যাগ নামাচ্ছে। ঝটপট নামিয়েই বলতে শুরু করলো, তাড়াতাড়ি চল দোস্ত, দুপুর 3টা বাজে। বাস পুরো খালি হয়ে গিয়েছে। আর দেরি করলে স্যারের বকা খেতে হবে।
সময়ের খেয়াল হতেই চমকে উঠল নীরা। বাস ছেড়েছে সকাল 10টার কাছাকাছি। প্রায় 5 ঘন্টার উপরে হয়েছে। ভেবেই অবাক হচ্ছে এতক্ষণ ঘুমিয়েছে। বিস্মিত নয়নে মিতুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সত্যি এতক্ষণ ঘুমিয়েছি আমি? বিরক্তিতে মুখ খিচে মিতু বলল, না, তোর নাম করে আমি ঘুমিয়েছি। বলেই নিজের ব্যাগ নিয়ে বাস থেকে নেমে যাচ্ছে। নীরা আর কিছু না ভেবে ব্যাগ নিয়ে তার পিছু ছুটল। এমনিতেই অনেক সময় ব্যয় হয়েছে। দেখা গেল আর দেরি করলে ওই খারু জস আর এসে আবার হানা দিবে। একটি 5 তারা হোটেলের সামনে সারি সারি দাঁড়িয়ে আছে 5টি বাস। হোটেলের মূল দরজার ভিতর দিয়ে একে একে ঢুকে যাচ্ছে শিক্ষার্থীরা। সম্পূর্ণ হোটেলটি বুকিং করা হয়েছে। মেয়েদের 2 জন করে একটি রুম বরাদ্দ, আর ছেলেদের 3 জন করে। বাস থেকে নামতেই সমুদ্রের কলকলে ধ্বনিতে সুখ সুখ অনুভূতি উপভোগ করল নীরা। মনটা নিমিষেই ফুরফুরে হয়ে গেল নীরার। মিতু কিছুটা সামনে চলে গিয়েছে। পিছু পিছু নীরাও এগিয়ে চলল। বিশাল হলো রুমের মাঝে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। তাদের নাম বাছাই করে করেই মিলিয়ে মিলিয়ে রুমের চাবি দিচ্ছেন একজন অ্যাসিস্ট্যান্ট স্যার। তার পাশেই দাঁড়িয়ে আছে ক্রু জস আর ওরূপে মিস্টার রায়ান চৌধুরী। নীরা আর মিতু এক রুমেই পড়েছে। চাবি নিয়ে দুজনেই রুম নম্বর দেখে লিফট দিয়ে এগিয়ে চলল 5 তলায়। চাবি দিয়ে রুমে ঢুকতেই মিতু খুশিতে লাফিয়ে উঠল। উচ্ছ্বাসে দৌড়ে চলে গেল খোলা বারান্দায়। অতি অভিলাষে চিল্লিয়ে উঠল, নীরা দেখে যা। গায়ের লোমশ মখমলের চাদরটা খুলে বিছানায় রেখেই নীরা এগিয়ে চলল বারান্দার দিকে। আশ্চর্য নয়নে তাকিয়ে দেখল চারপাশে। যতদূর দৃষ্টি যাচ্ছে শুধু সমুদ্রই সমুদ্র। হিমেল হাওয়ায় মন ভরে উঠছে। চোখ বুজে সতেজ নিঃশ্বাস নিল নীরা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হল না। পেটে গুড়গুড় শব্দ অনুভব করল। যন্ত্রের ন্যায় এক হাত চলে গেল পেটে। সেই সকালে খেয়ে বের হয়েছিল, তারপর আর কিচ্ছুটি খাওয়া হয়নি। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে দোস্ত। মিতু চোখ ফিরিয়ে তাকালো নীরার পানে। মেয়েটা পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ ছোট করে বলল, আরো নাক ডেকে ঘুমা। দুপুরে ঘণ্টাখানিক বাস থেমেছিল একটি রেস্টুরেন্টে। কত করে ডাকলাম উঠলি না তো? এখন পেটে হাত দিয়ে বসে থাক। নিচের ঠোঁট উল্টিয়ে অসহায়ভাবে তাকিয়ে আছে নীরা। ঘুমিয়ে থাকলে ক্ষুধাও লাগে না তার, কিন্তু এখন ক্ষুধা পেয়েছে প্রচুর। না খেলে ঘুরতেই পারবে না। এই অবেলায় নিশ্চয়ই হোটেল কর্তৃপক্ষ তার জন্য খাবার নিয়ে বসে নেই। ভাবতেই রুমের দরজায় কড়া নাড়ল কেউ। মিতু দ্রুত এগিয়ে দরজা খুলতেই দেখতে পেল ফুটথ্রিলি নিয়ে দাঁড়িয়ে আছে একজন সার্ভেন্ট। জানতে পারল সবার জন্য ওয়েলকাম ফুড সার্ভ করা হচ্ছে। মিতু খাবারের ট্রে হাতে সোজা বারান্দার ছোটটি টেবিলে রাখল। রেখেই নীরার উদ্দেশ্যে বলল, আমার ক্ষুধা নেই, তুই তাড়াতাড়ি খেয়ে নে। হোটেল থেকে ওয়েলকাম ফুড সার্ভ করা হয়েছে। আর এক মুহূর্ত দেরি করল না নীরা। ওয়াশরুম থেকে দ্রুত হাত মুখ ধুয়ে খেয়ে বসে পড়ল। ভাগ্যিস দিল, না হলে এই অচেনা জায়গায় কোথায় গিয়ে আবার খাবার খুঁজত। দিনব্যাপী প্রজ্বলন শেষে পশ্চিম দিগন্তে হেলে পড়ছে নিস্তেজ সূর্য। পশ্চিম দিগন্তের আসমান জুড়ে ছেয়ে আছে কমলা রশ্মির আবির্ভাব। সমুদ্রের অতুল গভীরে তলিয়ে যাচ্ছে সেই যেন দীপ্তমান আলোক রশ্মিটি। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে মিশে আছে গোধূলির নিস্তেজ আভা। উত্তাল সমুদ্র তার নিজ অস্তিত্ব ভুলে মেতে রয়েছে গোধূলি লগ্নে। সর্বভাবে ফুটে উঠেছে একটু অকৃত্রিম পরিবেশ। মনের সর্বোচ্চ মাধুরী মিশিয়ে বারান্দার এক কোণে বসে তাই পর্যবেক্ষণ করছে নীরা।
সাজের কোমল হাওয়ায় দুলিয়ে উঠছে মনটা। গায়ের কোমল চাদরটি টেনে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিল। আবহাওয়া যতটা ঠান্ডা থাকবে ধারণা করেছিল ঠিক ততটাও না, মানানসই বলা যায়। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে বিভোর হয়ে থাকলে নিমিষেই মন জুড়ে ছেয়ে গেল বিষণ্ণতার ছাপ। অকপটে মস্তিষ্কে ছেয়ে গেল প্রিয় মানুষের বদনখানি। সারাদিন পার হয়ে গেল, একটি বার তার খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করল না। একটা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? ভাবতেই অক্ষিপ্তে অশ্রু জমা হল। শীতল নাকের পাটায় রিক্ত আভা ফুটে উঠল। মুহূর্তেই একটি কঠিন সিদ্ধান্ত নিল। আর ভাববে না ওই লোকের কথা। তার চিন্তা কি ওই লোকের আছে? নেই। সেও আর ভাববে না। বাসায় গিয়ে টানা 1 মাস কথা না বলার প্রতিজ্ঞা করল নীরা। চারিপাশে অন্ধকার ছেয়ে গিয়েছে। ধীরে ধীরে প্রকৃতির কালগর্ভে ডুব দিচ্ছে পৃথিবী। উঠে রুমে চলে গেল নীরা। রুমে ঢুকে মিতুকে কোথাও পেল না। বাহিরে গিয়েছে হয়তো। রাতে সমুদ্র কিনারায় আড্ডা দেওয়ার প্ল্যান করেছে সবাই। সেই জন্য তৈরি হতে চলল নীরা। লাগেজ থেকে একটি সফেদ সোনালী কারুকাজের জর্জেট শাড়ি নিয়ে চলল ওয়াশরুমে। বাঙালিভাবে শাড়ি পরে আঁচল ছেড়ে তৈরি হল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আখি যুগলে ছোঁয়ালো সূক্ষ্ম কাজলের রেখা। হালকা নুড লিপস্টিকে রাঙিয়ে তুলল কোমল উষ্ঠজোড়া। চুলগুলো আছড়ে নিতেই কানে কারো আশ্চর্যজনক শব্দ ভেসে আসল। বাহ, তোকে কি সুন্দর লাগছে দোস্ত। আজকে কারো মাথা ঘুরে না গেলেই হলো। পিছন ফিরে তাকাতেই স্পষ্ট মিতুর ভাবমূর্তি প্রকাশ হল। দরজার সাথে হেলান দিয়ে অবাক নয়নে তাকিয়ে আছে তার দিকেই। নীরা কানে ছোট্ট দুল দুটো পড়তে নিয়ে মুখ ভেঙচি কেটে বলল, বাজে কথা বলিস না, আমার জন্য মাথা ঘুরে যাওয়ার কেউ নেই। বলেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। মিতু দীর্ঘশ্বাস ফেলে চলে গেল নিজে তৈরি হতে। বেশি কথা বাড়ালো না। ঘড়ির কাঁটার অবস্থানে বোঝা যাচ্ছে সময়টা ঠিক রাত 9টার ঘরে। সমুদ্রের কিনারায় এক পাশ ঘিরে রয়েছে বিস্তর ঝাউগাছের সমাহার। সম্মুখে বয়ে চলেছে কুলহীন সমুদ্রের উত্তাল ঢেউ। খড়কুটোর সাহায্যে জ্বলছে দীপ্তিমান আগুনের ফুলকি। তার চারিপাশে বৃত্তাকার বসে আছে শিক্ষার্থীরা। কেউ গল্প করছে তো কেউ হাসি তামাশায় মশগুল। কিছু ছেলে মেয়ে সমুদ্রের অপরূপ সৌন্দর্য মুঠোফোনে বন্দি করতে ব্যস্ত। দ্বিতীয় বর্ষের কিছু ছেলে মতে উঠেছে গিটার নিয়ে। একজন গিটারের তার ছুঁয়ে সঙ্গীতের সুর তুলছে। উদ্দেশ্য গান গাইবে তারা। সাথে 2-1 ম্যাডামের উপস্থিতি রয়েছে। সেথায় একপাশে রয়েছে নীরাদের অবস্থান। মিতু, নীরা, আখি, পায়েল 4 বান্ধবী মিলে আলাপ আলোচনায় মেতে আছে। মিতুর গুরুত্বপূর্ণ কল আশায় উঠে চলে গেল কথা বলতে। গল্পের সমাপ্তি ঘটিয়ে নীরা হাঁটতে শুরু করল সমুদ্র কিনারায়। ছোট ছোট ঢেউ এসে খেলে যাচ্ছে তার পায়ের সাথে। শাড়ির নিচের অংশ উঁচু করে ধরে হাঁটছে। চাঁদের আলোয় পানির বিন্দু মুক্তোর দানার মতো লাগছে। মুখে এক চিলতে হাসি নিয়ে এগিয়ে চলছে সে। শুভ্র শাড়িতে পূর্ণিমার চাঁদের আলোয় এক সমুদ্রকন্যা যেন ভেসে চলেছে তার নিজ দিগন্তে। সেই রূপে মুগ্ধ হয়ে থমকে যাচ্ছে কারো বক্ষের বাম পাশের হৃৎপিণ্ডের গতিসীমা। নিজেকে ভাসিয়ে দিচ্ছে তার রূপের মোহমায়। শীতের পোশাকবিহীন পানির উপর হেঁটে কি নিজেকে মহিয়সী নারীর জায়গায় উপস্থাপন করতে চাচ্ছেন মিসেস চৌধুরী? নিজ মনে হাঁটছিল নীরা। আকস্মাৎ পুরুষালী কণ্ঠে পিছন ফিরে তাকাল। কালো ট্রাউজারের উপর ধূসর বর্ণের হুডি পরিহিত রায়ান দাঁড়িয়ে আছে তার সামনে। পূর্ণিমার আলোয় তার অবাধ মুখখানি জ্বলজ্বল করছে। তাতে এক মুহূর্ত চিনতে অসুবিধে হল না নীরার।
অতঃপর চোখ গেল দূরের আড্ডাস্থলে। হাঁটতে হাঁটতে কিছুটা দূরেই চলে এসেছে সে। আবার দৃষ্টি ফেরালো রায়ানের পানে। তার অভিমুখ বুঝার আগেই হুডির পকেটে 2 হাত ভরে পুনরায় বলে উঠল রায়ান। নাকি সর্দি কাশি বাঁধিয়ে কর্তৃপক্ষকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছেন যে আমরা শিক্ষার্থীদের ভালো দেখভাল করতে বৃথা? কথাটি শ্রবণ হতেই মেজাজ চটে গেল নীরার। চোখ জোড়া খিচে বন্ধ করে রাখল কিছুক্ষণ। তার অবস্থা টের পেয়ে বাঁকা হাসল রায়ান। চোখ খুলে একটি গভীর নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল। স্বাভাবিকভাবে রায়ানের নিকট তাকিয়ে বলল, সেটা নিশ্চয়ই পরিকল্পনা করার সময় আপনাদের ভাবা প্রয়োজন ছিল কোথায় গেলে কার কি সমস্যা হতে পারে। নীরার কথায় একবার পিছন ফিরে দেখল রায়ান। আড্ডাস্থলে পর্যবেক্ষণ করে পক্ষান্তরে নীরার পানে তাকিয়ে বলল, কই কারো তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। শুধু আপনার কেন সমস্যা হবে মিসেস? রাগে দুঃখে চোখে পানি চলে আসলো নীরার। এই মুহূর্তে একদম সহ্য করতে পারছে না সে এই রায়ান নামক লোকটিকে। কি পেয়েছে তাকে এই লোকটা? যখন তখন অপমান করে যাচ্ছে। রাগে নাকের পাটায় লালচে আভা ফুটে উঠেছে। তাই নিস্তেজ চোখে পর্যবেক্ষণ করল রায়ান। এক ফোঁটা চোখের পানি উপচে পড়তেই ছুটে চলে গেল নীরা। শাড়ির কুচি ধরে দ্রুত হেঁটে চলে যাচ্ছে হোটেলের দিক। আর এক মুহূর্তও থাকবে না সে এখানে। সেই দিকেই তাকিয়েছিল রায়ান। আকস্মাৎ মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। হোটেলের মূল দরজার কাছাকাছি আসতেই নীরার দেখা হলো মিতুর সাথে। তাকে এভাবে রেগে হাঁটতে দেখে জিজ্ঞাসা করল, কি রে, কি হয়েছে? এত তাড়াতাড়ি চলে এলি কেন? সামনে আসতেই নীরা অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না, ভালো লাগছিল না, তাই চলে এসেছি। তুই এখানে কি করছিস? মিতু কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর আকস্মাৎ হেসে বলে উঠল, আর বলিস না। রাইসা মেম বলল আমরা যেই রুমে আছি ওই রুমে কিছু সমস্যা আছে। হোটেল ম্যানেজার বলেছে ওই রুমটা পাল্টাতে হবে। তাই ওই রুম থেকে পাশের রুমে শিফট করা হয়েছে। আমাকে জানালি না কেন? আমার জিনিসপত্র রয়েছে তো। সমস্যা নেই। তোর সবকিছু আমি শিফট করে দিয়েছি। এই নে রুমের চাবি। আমি আখিদের কাছে গেলাম। মিতু চাবি দিয়েই সামনের দিকে পা বাড়ালো। কিছুটা সামনে গিয়ে পিছন ফেরে নীরার পানে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। নীরা লিফট দিয়ে 5 তলায় চলে গেল। আগের রুমের ঠিক পাশের রুমটিতে শিফট করা হয়েছে তাদের। দরজা খুলে ভিতরে ঢুকে গেল। বারান্দার জানালা খোলা থাকায় চাঁদের আলো এসে পড়ছে বিছানায়। লাইট জ্বালানো প্রয়োজন মনে করল না নীরা। দরজা লক করে এসে বিছানায় শুয়ে পড়ল। ভালো লাগছে না কিছু। ছুটে চলে যেতে ইচ্ছে করছে। মোবাইল অন করে দেখল 10টা বাজতে চলেছে। বাইরে তাকিয়ে আকাশের গোল রূপালি চাঁদটা দেখতে থাকল। সঙ্গে সঙ্গেই চোখের পাতায় ভেসে উঠল তার ব্যক্তিগত পুরুষের প্রতিচ্ছবি। তার নিজস্ব চাঁদ ওই আকাশের চাঁদের থেকে কিছু কম নয়। ভাবতেই লজ্জারা ঘিরে ফেলল। মুহূর্তেই মুখটা কঠিন করে ফেলল। কেন ভাবছে সে তার কথা? একদম ভাববে না। ওই লোক কি তার কথা একটি বারো ভাবে? ভাবলে কি তার সাথে এরকম করতে পারে? ভাবতেই কষ্টেরা ভিড় জমায়। ঘড়ির কাঁটা 11টা বেজে 45। খট করে দরজাটা খুলে কেউ প্রবেশ করল নীরার রুমে। বাইরের লাইটের আলোয় রুমের মেঝেতে ভেসে উঠল একটি পুরুষালী প্রতিচ্ছায়া। আস্তে করে দরজা বন্ধ করতেই নিমিষেই অন্ধকারের সাথে মিশে গেল ছায়াটি। শুয়ে থেকে কখন যেন চোখ লেগে গিয়েছে নীরার। ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল ছায়া মানব।
হাত থেকে একটি প্যাকেট রাখল বিছানার পাশের ছোট্ট টেবিলে। নীরার অপর পাশে বিছানায় বসে তাকালো ঘুমন্ত নীরার পানে। শীতে কুঁকড়ে শুয়ে আছে বিছানার একপাশে। তাতে কিছুটা বিরক্তি প্রকাশ পেল আগন্তুকের মাঝে। পায়ের নিচের কমফোর্টারটি নীরার গায়ে টেনে দিল। নিজেও কমফোর্টারের নিচে ঢুকে চেয়ে আছে নীরর সুশ্রী বদনখানিতে। ডান হাত দিয়ে তুলে ধরল নীরার ঠান্ডায় জমে যাওয়া একটি শীতল হাত। মুখের সামনে তুলে ধরে ঠোঁট ছোঁয়ালো হাতের উপরিভাগে। মুখ নামিয়ে উষ্ঠ ছোঁয়ালো নীরার কপালের মাঝে। পরপর দুই গালে, দুই চোখের পাতায় ঠান্ডায় জমে যাওয়া শুরু নাকে। পুরোপুরি নীরার পাতলা শরীরটি নিজের আয়ত্তে নিয়ে জড়িয়ে ধরে রাখল। মুখ নামিয়ে উষ্ঠ ছোঁয়ালো জমে নীরার নীল বর্ণ ধারণ করা ঠোঁটজোড়ায়। অতি সন্নিকটে উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে ঘুম ছুটে গেল নীরার। আড়মোড়া ভাঙতেই অনুভব করল কারো শক্ত বাহুডোরে আবদ্ধ সে। মুহূর্তেই চোখ খুলে সন্নিকটে তাকাতেই অনুভব করল একজোড়া গভীর চোখ। সম্পূর্ণরূপে ঘুম বাবাজি ছুটে পালাল। বিস্মিতভাবে মুখে এক হাত চেপে বলে উঠল, কি করছেন স্যার? একজন ছাত্রীকে এভাবে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করল না? ঘরে বউ বাচ্চা রেখে অন্য নারীর রুমে এসে তাকে জড়িয়ে ধরে থাকাটা কি খুব সভ্য কাজ? বলেই ছাড়া পেতে মোচড়ামুচড়ি করছে নীরা। তাকে জড়িয়ে ধরে রেখেই বলল রায়ান, কি করব মিসেস বলুন, বউকে খুব মিস করছিলাম। হঠাৎ যখন নিজের রুমেই দেখি এত সুন্দর রমণী শুয়ে আছে, তাকে বউ ভেবে জড়িয়ে ধরাটা কি অপরাধ? বলেই নীরার দিকে তাকিয়ে চোখ টিপ মারল রায়ান। অতঃপর তাকে ছেড়ে শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। নীরা মুহূর্তেই উঠে বসে পড়ল। তা দেখে রায়ান মাথার নিচে দুই হাত গুজে শুয়ে থেকেই বলল, ঘরে বউ আছে ঠিকই, কিন্তু বাচ্চাটার এখনো আসা বাকি। চলুন তাহলে আমি আর আপনি মিলে আমার বাচ্চাটাকে আমার প্রসেসিং শুরু করে দেই। কি বলেন? নীরা বিছানা থেকে উঠতে উঠতেই বলে, তা সেটা আপনার বউকে গিয়েই বলুন না। আমাকে বলছেন কেন? বলেই শাড়ি ঠিক করে বারান্দায় চলে গেল। রাগে গা জ্বলছে তার। সেদিকে তাকিয়েই বলল রায়ান, বউকেই তো বলছি। নীরা পিছন ফিরে ভ্রু কুঁচকে বলল, আমি আপনার বউ না। বলেই মুখ ফিরিয়ে নিল আকাশ পানে। সে কথা শুনেই শয়তানি হাসল রায়ান। উঠে গিয়ে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তাহলে একটা কাজ করি, বাসে আমাকে আগুনের গোলা বলা মেয়েটিকে গিয়ে বলি আমার বাচ্চাকে এনে দিতে। কেমন হয়? নীরা মুখ না ফিরিয়েই বলল, যেখানে খুশি যান, তাতে আমার কি? এখান থেকে গিয়ে বিদেয় হন। নিঃশব্দে হেসে বেড়াল রায়ান। কিছুক্ষণ পিনপতন নীরবতা বিরাজ করল দুজনের মাঝে। হাত ঘটিয়ে একবার সময় দেখে নেয় রায়ান। ঘড়ির কাঁটায় 12টা 3 বেজে চলেছে। মুহূর্তেই এগিয়ে যায় নীরার দিকে। ঠিক তার পিছন গিয়ে দাঁড়ায়। দুই হাতে নীরার কোমর ধরে টেনে এনে পিঠ ঠেকায় তার বক্ষ মাঝে। দুই হাত বেরিয়ে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। শাড়ি ভেদ করে এক দিয়ে চেপে ধরে নীরার মেধি উদর। ঠান্ডা হাতের ছোঁয়ায় কেঁপে উঠে নীরার ছোট্ট দেহখানি। রায়ান মুখ নামিয়ে চুমু খায় নীরার মসৃণ কাঁধে। কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠে, হ্যাপি অ্যানিভার্সারি বউ। বলেই কানের লতিতে আলতো চুমু খায় রায়ান। সাথে সাথেই চোখ বেয়ে উপচে পড়ে নোনা পানি। দুই হাত রাখে তাকে ধরে রাখা রায়ানের হাতের উপর। অভিমানী স্বরে বলে, আমি কারো বউ না। যে ব্যক্তি বউকে অপমান করতে পড়ে তার বউ তো আমি মোটেই না। ছাড়ুন আমাকে। বলেই মুখ নিচু করে কান্নায় ভেঙে পড়ল। রায়ান বুঝল তার বউ পাখির অভিমান। সামনে ঘুরিয়ে জড়িয়ে ধরল নীরাকে।
অতি যত্ন সহকারে তার ঠান্ডা 2 হাত নিয়ে রাখল হুডির পকেটে। 2 হাতে চোখের জল মুছিয়ে গাঢ় চুমু খেল তার অভিমানিনীর কপালে। আবেশে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোর নামে আমি নিজেকে বিলীন করে দিয়েছি। তোর নীড়ে আমার অবস্থান। আমার অবস্থানকে কখনোই অপমান করতে পারি না। যা বলেছি আমি আমার অবস্থানকে ভালো রাখতে বলেছি। তুই আমার ভালো থাকার কারণ। কান্না থেমে গিয়েছে নীরার। আবেশে চোখ বুজে মাথা রাখল রায়ানের বুকে। এই লোকের উপর রাগ করে থাকা তার সাধ্যের বাহিরে। চোখ বুঝেই বলল, হ্যাপি অ্যানিভার্সারি। আমি তো ভেবেছিলাম আপনার মনে নেই। তাই তো আমাকে ট্রিপে পাঠিয়ে দিয়েছিলেন। শুনে মুচকি হাসল রায়ান। শক্ত করে জড়িয়ে ধরেই বলল, এটা আমারই প্ল্যান ছিল। আর আমার প্ল্যান সম্পূর্ণ করতে সাহায্য করেছে মিতু। বলেই মাথায় ঠোঁট ছোঁয়ালো রায়ান। নীরা মুখ তুলে তাকালো তার স্বামীর দিকে। চাঁদের স্নিগ্ধ আলোয় কতটা স্নিগ্ধ লাগছে তার কাছে। 1 বছর আগেও যে তার মামাতো ভাই নামে পরিচিত ছিল, আজ স্বামী হিসাবে তার বুকে মাথা রাখে নীরা। হঠাৎ মিতুর কথা ভাবতেই ছিটকে সরে আসল। তাড়াহুড়া করে বলতে লাগল, তাড়াতাড়ি বের হন, মিতু এসে পড়বে। বলেই ঠেলতে লাগলো রায়ানকে। বিছানার সামনে পর্যন্ত এসেই বিছানায় বসে পড়ল রায়ান। এক টানে নীরাকে তার কোলে বসিয়ে জড়িয়ে ধরল। কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, এইটা আমার জন্য বরাদ্দকৃত রুম। মিতুকে বলে তোকে মিথ্যে বলে আনিয়েছি এখানে। মুহূর্তেই চোখ বড় বড় করে তার দিকে তাকালো নীরা। কি? নাকে নাক ঘষল রায়ান। নীরার নাকের ডগায় ছোট্ট দাঁত বসিয়ে বলল, জি। বলেই হাত বাড়িয়ে বিছানার পাশের টেবিল থেকে প্যাকেট খুলে বের করল একটি ছোট্ট কেক। সাথে ছোট্ট প্লাস্টিকের ছুরি। নীরা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে রায়ানের পানে। যে কিনা সারাদিন তার নামে অভিযোগ করছিল, কিন্তু তার স্বামী সবকিছুই পরিকল্পনা মাফিক করেছে। রায়ান তার দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে ধরল কেকটি। নীরার হাতে ছুরি ধরিয়ে দুজনেই একসাথে কেক কাটল। এক অপরকে খাইয়ে দিল। নীরা রায়ানের গলা জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আমি আমার স্বামীকে। রায়ান 2 হাতে রাজলায় নীরার ছোট্ট বদনখানি ধরে গাঢ় চুমু খেল নীরার উষ্ঠ জোড়ায়। তার বউ পাখিকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, আমার আদর, ভালোবাসা আজীবন তোর নামে। সমাপ্ত।